আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শরীফ ওসমান হাদি তার উপর যে হত্যা চেষ্টাটা হলো সেটা নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। প্রথমত আমরা যেটা বলতে চাই, তার শারীরিক অবস্থাটা কেমন। তার শারীরিক অবস্থা গুরুতর, কোনো সন্দেহ নেই, মানে খুবই সেন্সিটিভ অবস্থায় উনি আছেন এবং ওনাকে নিয়ে অলরেডি সিঙ্গাপুর চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, উন্নত চিকিৎসার জন্য। এটা করে সরকার এক ধরনের দায় মোচনের চেষ্টা করেছে। তারা বোঝানোর চেষ্টা করেছে যে তারা তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করছে। আমি নিজেও তা মনে করি, এটাই সবচেয়ে ভালো চিকিৎসার জন্য ওনাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। ব্যয়বহুল চিকিৎসা নিশ্চয়ই এটা সরকার বহন করবেন, সরকারের বহন করা উচিত, কারণ এই ঘটনার দায় আমি কিন্তু প্রথমত সরকারকে দেব। সরকার কেন অস্ত্র উদ্ধার করতে পারলো না, সরকার কেন সন্ত্রাসীদের দমন করতে পারলো না, কিভাবে দমন করতে হবে এটা সরকার জানবে এবং সরকার সেটা জানবে বলেই তারা দায়িত্বটা নিয়েছে। কাজেই এটা দায় সরকারের, সরকার সেই দায় মোচনের চেষ্টা করছে বলে আমি মনে করি। এটা একদিক দিয়ে ভালো। কিন্তু দ্বিতীয় প্রশ্ন হলো আমার, যে হত্যাকারী হিসেবে যাকে দেখানো হচ্ছে সিসিটিভিতে তাকে এখনো ধরা সম্ভব হয় নাই। এটা আমার জন্য একটু হতাশাব্যঞ্জক। দুদিন আগেও আমি বলেছিলাম, আমি আশা করেছিলাম যে আমাদের পুলিশ বাহিনীর যে তৎপরতার কথা আমরা জানি, তারা হয়তো এটা দ্রুতই ধরে ফেলতে পারবে। সেই সঙ্গে আমি একটি ছোট্ট সন্দেহ পোষণ করেছিলাম। সেই সন্দেহটা পোষণ হলো যে যদি পুলিশ বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় তাহলে তারা পারবে। এটা বলার মাধ্যমে আমি অনেক কিছু আসলে বোঝাতে চেয়েছিলাম। আমার ধারণা আপনারা সবাই সেটা বুঝেছেন। যতই দিন যাচ্ছে আমার কাছে ওই বিষয়গুলো যেন স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে। আমি একটা কথা বলি, দেখুন, যিনি হত্যাটা করিয়েছেন অথবা করিয়েছেন তারা তো জানেন যে এই হত্যা তো নয়, হত্যা প্রচেষ্টা, যিনি গুলি করিয়েছেন তারা কি জানেন না এর পরিণতি কি হতে পারে, ধরা পড়লে কি হতে পারে। ধরা যাক, যদি ওই হত্যা প্রচেষ্টাকারী গুলি যে করেছিল, গুলি বর্ষণকারীকে যদি ধরা যায়, নিশ্চয়ই জানা যাবে তাকে কে পাঠিয়েছে এই কাজটা করার জন্য, জানা যাবে। কাজে এটা তো রিস্কি ব্যাপার। এত বড় একটা রিস্ক তারা নিলেন কেন? দেখুন, এটা কিন্তু আম জনতার উপর হত্যার প্রচেষ্টা হচ্ছে না, এটা এমন একজন ক্যারেক্টারের উপর হচ্ছে যাকে আমার বিবেচনা, আমি তো আগেও বলেছি যে জুলাই আন্দোলনে যারা সামনের মুখ ছিল, সেই মুখদের মধ্যে আমার কাছে ওসমান হাদিকে আমি সবচেয়ে বেশি অনেস্ট বলে মনে করেছি। আগেও করতাম, এখনও করি। কিন্তু সেরকম একটা লোককে যখন কেউ হত্যা প্রচেষ্টা করে, তার উপর যখন গুলি চালায়, হত্যার জন্যই গুলি চালিয়েছিল, তারা ভাবেনি যে বেঁচে যাবে। যারা গুলি চালায় তাদের অনেকগুলি উদ্দেশ্য থাকে। কিন্তু অনেকে বলে না যে এক ঢিলে দুই পাখি, আমি তো বলি এখানে এক ঢিলে কয়েকটা পাখি শিকারের চেষ্টা করা হয়েছে। আমি ব্যাখ্যা করেছি কালকে, আরেকবার বলি। দেখুন, আপনারা মনে করতে পারবেন, প্রথমত এই হত্যা প্রচেষ্টাটাকে খুব সাদা চোখে, যাতে নাকি মানুষ মনে করে যে এর সঙ্গে বিএনপি জড়িত অথবা বিএনপির মির্জা আব্বাস জড়িত, এরকম যেন মনে করে, সেরকম একটা দৃশ্যকল্প তৈরির চেষ্টা করা হয়েছিল। আপনাদের মনে আছে যে তখন যখন লাইভটা হয়, সেখানে বারবার বলা হচ্ছিল যে ঢাকা ৮ আসনে প্রার্থী হওয়ার কারণে তার উপর হত্যা চেষ্টা চালানো হচ্ছে, তাকে গুলি করা হয়েছে, এটা কিন্তু বলা হয়েছিল। আমরা দেখেছি মির্জা আব্বাস যখন তাকে দেখতে গিয়েছেন তখন তাকে কিভাবে অপদস্থ করা হয়েছে এবং ওটার মাধ্যমে বলার চেষ্টা করা হয়েছে যে তুমি গুলি করিয়েছো, আবার তুমি কেন আসলা। মির্জা আব্বাস ধৈর্য সহকারে বিষয়টাকে হ্যান্ডেল করেছেন, কিন্তু এটা কিন্তু একটা লক্ষ্য ছিল। আবার দেখুন, ঘটনাটা কবে ঘটানো হয়েছে? ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, যে সময়ে শহীদ বুদ্ধিজীবী দিবস আছে, যে সময়ে আমাদের বিজয় দিবস আছে, এবং অনেকে বিজয় দিবসকে এরই মধ্যে কিন্তু একটা অশ্লীল দিবস হিসাবে বলেছে, অশ্লীল একটা শব্দ ব্যবহার করে বিজয় দিবসকে আখ্যায়িত করেছেন এবং হুমকি দিয়েছেন যারা 16 ডিসেম্বরকে বিজয় দিবস বলবে তাদেরকে নাকি তিনি তার স্ত্রীর স্যান্ডেল দিয়ে পিটাবেন, এই জন্য হুমকি কিন্তু হয়েছে। এবং উনি আবার বিশেষ দলের সঙ্গে জড়িত বলেও আমরা জানি, আমরা দেখেছি বিভিন্ন সময় উনি তাদেরকে ফোন করেন, আপ্যায়ন করেন, অনেক কিছু করেন। বিষয়গুলো খেয়াল করেন আপনারা। এর মধ্যে আবার আমরা কি দেখলাম, আরও কটা ঘটনা ঘটলো। 14ই ডিসেম্বর যখন নাকি বুদ্ধিজীবী হত্যা দিবস হলো, তখন আমরা দেখলাম একটা বিশ্ববিদ্যালয়, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রভিসি বলছেন যে ওই দিন নাকি ভারতীয়রা বুদ্ধিজীবীদেরকে মেরেছে, রাজাকার আলবদররা মারেনি, পাকিস্তানিরা মারেনি। একই কথা বলতে শুনলাম জামাতের সেক্রেটারি জেনারেলকে, তিনিও বলছেন এটা নাকি
রাজাকার আলবদরা মারেনি, পাকিস্তানিরা মারেনি, এটা নাকি ভারতীয়রা মেরেছে, এটা নাকি ভারতীয়দের ব্লু প্রিন্ট। হতে পারে, প্রমাণ সাপেক্ষে আপনি প্রমাণ করবেন, কিন্তু আমরা এরই মধ্যে জানি, গত এত বছর ধরে আমরা জানি যে এই বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছিল, যারা বাইরে থেকে ডেকে নিয়ে গিয়েছিল, তাদের অনেকেই কিন্তু ওই ফ্যামিলির লোকজনের কাছে পরিচিত ছিলেন এবং ওই ফ্যামিলির লোকের উপরে সাক্ষ্য দিয়েছিলেন যে ওরা 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 এদেরকে ডেকে নিয়ে গিয়েছিল। তাদের সেখানে আমরা দেখেছি তারা কারা, তাদের পরিচয় আমরা জানি। তাদের মধ্যে কেউ ভারতীয় ছিল বলে আমরা কিন্তু জানি না। আর ভারতীয় একটা গণহত্যা করলো রায়ের বাজারে, আর্মি তখন এই দেশে আছে, এটা কতটা কি সম্ভব? এটা কিন্তু যেহেতু উনি বলেছেন, আমি 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 জামাতের সেক্রেটারি জেনারেলকে আমি অবশ্যই গুরুত্ব দেবো, উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। উনি যখন বলেছেন, নিশ্চয়ই আমি ওনার কাছ থেকে আশা করব আপনি কিছু তথ্য প্রমাণ আমাদেরকে দিবেন, আজগুবি কথা বলবেন না, তথ্য প্রমাণ দিবেন। আমার তথ্য প্রমাণ ওদের কাছ থেকে প্রত্যাশা করবো খুব শিগগিরই। আর ওই প্রভৃতি সাহেব ওনার কাছ থেকেও আশা করব উনিও দিবেন। কারণ আমার কথা হলো কি, আপনারা এমন একটা প্রসঙ্গ নিয়ে কথা বলছেন যে প্রসঙ্গটা ইতিহাসে প্রতিষ্ঠিত। অনেকে বলে থাকে এটা নাকি আওয়ামী ইতিহাস। হ্যাঁ, হতে পারে আওয়ামী ইতিহাস। আসলে বিশ্লেষণ করি, আওয়ামী ইতিহাসের সঙ্গে বিরোধ অনেকের তৈরি হতেই পারে, আমার কোনো আপত্তি নাই। প্রকৃত ইতিহাসটা আমাদের জানা দরকার। আমরা এখন একটা জামাতি ইতিহাস পেলাম, সেই জামাতি ইতিহাস আওয়ামী ইতিহাস নিয়ে আমাদের যারা নাকি ইতিহাসবেত্তা যারা আছেন তারা বসুন, কথা বলুন, বিশ্লেষণ করুন। আমাদের এখানে একটা আকর গ্রন্থ আছে, আমি সবাইকে অনুরোধ করবো পারলে আপনারা পড়েন। একটা আকর গ্রন্থ আছে আমাদের, সেটা হলো আমাদের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র। এটা হাসান হাফিজুর রহমান সম্পাদিত একটা বড় গ্রুপ এটাকে করেছিল। সেই দলিলপত্রের মধ্যে কিন্তু আর কিছু নেই, কারো কোনো মতামত নেই, খালি দলিলপত্রগুলো আছে। সেগুলো আপনারা স্টাডি করেন, করলে বুঝতে পারবেন কোথায় কী ছিল। আমি আর বেশি কিছু বললাম না, প্রয়োজন হলে ডিটেলে আমি যাবো এটা নিয়ে। এইগুলো একটা জিনিস। এর মধ্যে কি ঘটলো আমরা গত রাতে দেখলাম, আনিস আলমকে, সাংবাদিক আনিস আলমকে বাসা থেকে উঠিয়ে নেওয়া হলো এবং নেওয়া হওয়ার পর প্রায় 12-13 ঘন্টা পর তার বিরুদ্ধে একটা মামলা হলো এবং সেই মামলা থেকে গ্রেপ্তার দেখানো হলো। আনিস আলমগীরকে কেন গ্রেপ্তার করা হলো? আমি এটাও শুনেছি যে হাদির পরিবারকে নাকি বলা হয়েছে যে তাদের ওই মামলায় আনিস আলমগীরকে নাম ঢোকাতে, এমন কথা আমি শুনেছি। সত্য মিথ্যা আমি বলতে পারবো না, বাট আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। এ ধরনের আওয়াজ উঠেছে। অনেকে বলতে শুনেছি যে কালচারাল ফ্যাসিস্ট, এরা নাকি কালচারাল ফ্যাসিস্ট। ডাকসুর ভিপি সাদিক ক্যান তিনি বলে বসলেন যে আগামী শুনুন কথাটা আমি একটু পড়ে শোনাই। উনি বলেছেন আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরুনি অভিযান করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। খুব ভালো কথা। প্রথমত কথা, উনি নিষিদ্ধ লীগ বললেন কেন? লীগ নিষিদ্ধ নয় বাংলাদেশে এখন পর্যন্ত। লীগ বাংলাদেশের কার্যক্রম স্থগিত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়নি। সাদিক কায়েম সাহেব আপনার মনের কথা প্রকাশ করে ফেলবেন না। আপনি ডাকসুর ভিপি, ছাত্র সংগঠনের ভিপি, আপনি একটা ছাত্র প্রতিনিধি, আপনি হুট করে আবেগের বশবর্তী অনেক কথা বলে ফেলছেন আপনি, কিন্তু আমি লক্ষ্য করছি। আচ্ছা, আরেকটা কথা বলছেন কি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে। ভাই, সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে, খালি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী না, সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে। মানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী গ্রেপ্তার করবেন আর বৈধ সংগঠনের সপ্তাহে সন্ত্রাসীদেরকে বাইরে রাখবেন, এটা তো হয় না। সন্ত্রাসী মাত্রই সমস্যা। দেখুন, বলা হচ্ছে যে হাদিকে যারা যিনি গুলি করেছেন উনি একসময় ছাত্রলীগের কমিটিতে ছিলেন। হ্যাঁ ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন, কোনো সন্দেহ নাই। তারপর তাকে বিপুল অর্থসহ, টাকাসহ, অস্ত্রসহ র্যাব গ্রেপ্তার করেনি। কোন আমলে করেছে? এই সরকারের আমলে করেছে। তাকে গ্রেপ্তার করে জেলে নেওয়া হয়েছিল। তাকে কোন আমলে জামিন দেওয়া হয়েছে? এই সরকারের আমলে জামিন দেওয়া হয়েছে। একটা লোক যে হাতে নাতে অস্ত্র এবং অর্থসহ ধরা পড়লো, তাকে জামিন দিলেন কি হিসাবে? অনেকে বলছেন এই জামিনে নাকি মূল আইনজীবী ছিলেন বিএনপির একজন নেতা। হতে পারে, আদালত এখন এটাই চলছে। আদালতে বিএনপি এবং জামায়াতের যারা অ্যাডভোকেট তাদের এখন রমরমা ব্যবসা। যারই যে মামলা হোক, অপরাধী হোক, সন্ত্রাসী হোক, আওয়ামী লীগ হোক, ছাত্রলীগ হোক, যার যত মামলা আছে সব নিয়ে তারা এই লোকগুলির কাছে যায়। এই বিএনপির আইনজীবী, জামাতের আইনজীবী, এদের কাছেই যায় সবাই। আর এরাও মামলা একটার পর একটা নেয়, নিজেদের জুনিয়র দিয়ে কাজ চালায়।
তাহলে বিপুল অর্থের মালিক হচ্ছেন, এটা নিয়ে আপত্তি নেই। আপনারা দলীয় বিচারে হন, আপনার ভালো উকিল, আমার তো কোনো সমস্যা নেই। কিন্তু কোশ্চেনটা হলো, এরকম চিহ্নিত অপরাধী যিনি অস্ত্রসহ অর্থসহ ধরা পড়লেন, তার মামলা আপনারা করলেন, তাকে আপনি জামিন নেওয়ার ব্যবস্থা করলেন। আপনাদের মধ্যে কি নীতি নৈতিকতা কিচ্ছু নাই? সে কোন দলে, এটা বাদ দেন আপনি। লোকটা তো অস্ত্রসহ ধরা পড়েছে, অর্থসহ ধরা পড়েছে, লক্ষাধিক মানে প্রায় 14 লাখ টাকা মতো শুনলাম তার কাছে ছিল। এগুলো লুটের টাকা। তাকে জামিন করালেন। আচ্ছা, আরো কথা, জামিন তো করায় না কেউ, জামিন তো হয়, জামিন তো বিচারক দেন। আমি সেই বিচারককেও প্রশ্ন করি, যে লোকটা এবার হাতে হাতে ধরা পড়লো, তাকে জামিন দিয়ে দিলেন, কি লাভ হলো? লাভ হলো এটা যে হাদিকে গুলি খেতে হলো। দেখুন, অনেকদিন ধরে বলা হচ্ছিল যে তারেক রহমান কেন দেশে আসেন না। তারেক রহমান এবং তার দলের পক্ষ থেকে বলা হচ্ছিল নানা ধরনের নিরাপত্তা ঝুঁকির কথা। আমি খুবই উচ্চকোচে ছিলাম এটা, তারেক রহমান কেন আসে না। অনেক তীব্র ভাষায় আমি আক্রমণ করেছি, আমি অস্বীকার করবো না, আমি করেছি। কিন্তু এখন আমি কি দেখছি, যে আমিই ভুল ছিলাম। কারণ আমার তাই মনে হচ্ছে যে তারেক রহমানের নিরাপত্তা তো এই রাষ্ট্র দিতে পারছে না, এই সরকার দিতে পারছে না। যখন তারেক রহমান আসা সব ঠিকঠাক, কেবল ঘোষণাটা বাকি, সেই দিনই হাদিকে গুলি করলেন আপনারা, গুলি করতে দিলেন আপনারা, আসামিকে ধরতে পারলেন না আপনারা, এবং সব মিলিয়ে একটা অস্থির আতঙ্ক তৈরি করলেন। বিএনপি অবশ্য ওই দিনই ঘোষণা করেছেন যে 25 তারিখে তারেক রহমান আসবেন, তাহলে আসুক, কিন্তু ওনার মধ্যে আতঙ্কটা আপনি ছড়িয়ে দিলেন। তারেক রহমান না আসলে কাল্লাম, তারেক রহমান না আসলে কাল্লাম। হিসেব করে দেখুন, হ্যাঁ বলবেন যে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়েছে, প্রচুর নিরাপত্তা দেওয়া হয়েছে। আরে ভাই, উনি কি বুলেট প্রুফ গাড়ি নিয়ে বাথরুমে যাবেন নাকি? সারাক্ষণ কি বুলেট প্রুফ গাড়ির মধ্যে ঘুমাবেন নাকি উনি? এই দেশের মানুষ একটা ভালো সরকারের কাছ থেকে কি চায়? আমি দরজা খুলে ঘুমাবো। এই সরকার সেটা দিতে পেরেছে? আগের সরকারও পারেনি, এই সরকার বেশি পারেনি। এই জায়গায় তুলনা হচ্ছে অলরেডি। আপনারা মব কায়েম করেছেন। আপনারা যখন ঘর থেকে একজন সাংবাদিককে ধরে নিয়ে আটকে রেখে সন্ধ্যা 8টা 7:30 সময় ধরে নিয়ে রাত 2:30টার সময় বলেন যে মামলা নতুন করে করা হোক, সেই মামলা থেকে অপরাধী ধরানো হবে, এটা কি ভাই? এটা তো সরকার পরিচালিত মব আমি মনে করি। এগুলি ভালো উদাহরণ তৈরি করছে না। আমি সরকারকে বলবো, ভাই আপনারা তো আন্তর্জাতিক মানের সরকার হয়েছেন, বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিদেরকে নিয়ে এসে সরকারে বসিয়েছেন। আপনারা ভাবুন, আপনারা যে দেশে আপনাদের সেকেন্ড হোম আছে, একবার চিন্তা করে দেখুন, ওই সেকেন্ড হোমে বসে আপনারা কোন নিরাপত্তা ব্যবস্থা, কোন আইন, কোন গণতন্ত্র এনজয় করেন? খারাপ লাগে না? ওই গণতন্ত্র এনজয় করে এসে এখানে এসে আমাদের মানুষকে এরকম একটা নিম্ন স্তরের শাসনের মধ্যে রাখতে খারাপ লাগে না আপনাদের? আপনাদের বিবেকেও একটু বাধে না? প্রিয় দর্শক, আমরা কোন জগতে, কোন সরকারের অধীনে বাস করছি, যেখানে সমস্ত কিছু হতে দেওয়া হচ্ছে? হয়তো এভাবেই চলবে, হয়তো এই সরকার ওই ফেসবুকের বিভিন্ন লোকের পোস্ট দেখে দেখে সরকার চালাবে। অনেকে তো বলছে এগুলো, যে প্যারিস থেকে, আমেরিকা থেকে ওরা পোস্ট দেয়, সেই অনুযায়ী তারা একে ধরে, তাকে মারে, তার বিরুদ্ধে অভিযোগ করে। এই তো চলছে সরকার। আমি খুবই হতাশ। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।